আসসালামু আলাইকুম। আমি নাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম কেয়ারে। তো অনেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। আশা করি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য আপডেটিং কোনো খবর থাকলে সেটা ডাটাবেস আলোচনা করার জন্য। আর যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট থাকতে চান, আমার ফেসবুক আইডি হচ্ছে নাইম ইলি, NAYEEM স্পেস ELLI। ফেসবুকও ফলো করতে পারেন নানান ধরনের ভিডিওগুলো দেখার জন্য। তো যাই হোক, আমার আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে রোহিঙ্গা নিয়ে। তো রোহিঙ্গা নিয়ে কেন আলোচনাটা? রোহিঙ্গার আলোচনার একটা খুবই জরুরি বিষয় হচ্ছে যে বর্তমানে আপনার এই লাস্ট যেই গত পরশু দিনের খবর, মানে হচ্ছে যে আপনার মার্চ 2019-এর যে লাস্ট আপডেটিং, এটা থেকে বোঝা যাচ্ছে যে রোহিঙ্গারা হয়তো আর মিয়ানমারে ফিরে যাচ্ছে না, বা তাদের যাওয়ার ইচ্ছা যেটা সেটা খুবই কম। আর বাংলাদেশের জন্য এখন এটা আসলে একটা বিস্ফোরা হিসেবে খুবই সম্প্রতি এটা আপনার দেখা দিবে যে যে রোহিঙ্গারা, আপনারা জানেন খুবই সম্প্রতি যে তিনজন রোহিঙ্গা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, নানানবিধ সমস্যা। বাংলাদেশে তারা বিয়ে করছেন, তারপর হচ্ছে এখান থেকে অবৈধ হয়ে যাচ্ছেন, বাংলাদেশি পাসপোর্ট দালালদের মাধ্যমে করে আপনার বিদেশে তারা চলে যাচ্ছেন, আমাদের সাধারণ মানুষের সাথে তারা মিশে যাচ্ছেন, ইয়াবা তারা ওইখান থেকে সাপ্লাই করছেন, নানান ধরনের। এখানে আবার একটা বিদ্রোহী গোষ্ঠী হয়ে উঠছে। তো আপনার অস্ত্র শস্ত্র নানান ধরনের অপকর্মে রোহিঙ্গারা জড়িয়ে যাচ্ছে, যার কারণে এই বিষয়টা নিয়ে আলোচনাটা সামনে আসছে। তো এটা জানার জন্য একটু ডাটাবেস বা আপনার পরিসংখ্যান ভিত্তিক একটু আলোচনা দরকার যে রোহিঙ্গা আসলে কারা। ঐতিহাসিকভাবে আরাকানি ভারতীয়দের বলা হয় রোহিঙ্গা, যারা আপনার মিয়ানমারের রাখাইন রাজ্যে, পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। আপনার সেই অষ্টম শতাব্দী থেকে অষ্টম শতাব্দী পর্যন্ত তাদের ইতিহাস ঘাটলে পাওয়া যায় যে তারা ভারত এবং আপনার ইন্দো আরবিয়ান একটা জনগোষ্ঠী, যারা বিভিন্ন সময়ে এসে ওইখানে তারা আসলে আস্তানা গেড়েছে। যেমনটা এখন বর্তমানে আমরা তাদেরকে বাংলাদেশে 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। তো সেইখানে আশ্রয় পাওয়ার পর দীর্ঘদিন যাবৎ আপনার বিশাল একটা সময় তো তারা ওইখানে ছিল। তো সেই সময়টাতে আপনার প্রায় রোহিঙ্গার টোটাল জনগোষ্ঠী মনে হয় প্রায় 20 লাখ প্লাস। তো এর মাঝখানে আপনার অধিকাংশ হচ্ছে মুসলমান, আর কিছু সংখ্যক হিন্দু জনগোষ্ঠীও আছেন এই রোহিঙ্গাদের মধ্যে। তো দীর্ঘ সময় তারা ওইখানে বসবাস করে, তারা মিয়ানমারের পার্লামেন্টে পর্যন্ত আপনার এক সময় গিয়েছে। কিন্তু সমস্যা হয়েছে যে 1982 সালের পরে মিয়ানমারের যেই গভর্নমেন্ট আছেন সেখান থেকে তারা একটা নতুন আইন প্রণয়ন করলো, যে আপনার দেখা গেছে যে রোহিঙ্গা যারা আছে, যে জনগোষ্ঠীটা আছে, তারা ইচ্ছে করলেই আপনার মিয়ানমারের জাতীয়তা বা নাগরিকত্ব আসলে পাবে না। আর সরকারি চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে আপনার রোহিঙ্গাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হলো। তো সেটার পিছনে একটা কারণ হচ্ছে যে রোহিঙ্গারা কিন্তু আপনি কম বেশি জানেন যে খুবই অশিক্ষিত, মানে আনকালচার্ড, কিন্তু তারা, তাদের মধ্যে ধর্মীয় শিক্ষাও কম, তারপর হচ্ছে আধুনিক শিক্ষাও তারা শিক্ষিত না। তারা এক এক পরিবারে 8 জন 10 জন 15 জন করে আপনার পরিবারের সদস্য। তো এই যে একটা ভয়াবহতা, এটার কারণে আবার সেখানে আরেকটা বিষয় হচ্ছে যে রোহিঙ্গারা কিন্তু আসলে একটু মারমুখী জনগোষ্ঠী। আপনারা যদি সম্প্রতি বাংলাদেশে আমরা তাদের আশ্রয় দেওয়ার পরেও তারা বিভিন্ন সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বা বাঙালি যাদের বাড়িতে আশ্রয় নিয়েছে তাদের সাথে বা প্রতিবেশীদের সাথে, এই দেশের মানুষের সাথে তাদের যে উশৃঙ্খল আপনার আচরণ, সবাই না, তবে কিছু কিছু রোহিঙ্গাদের এই সমস্যাটা দেখা যাচ্ছে যে একটু আক্রমণাত্মক তারা। তো সেই কারণে আপনার আসলে মিয়ানমারের যেই, তারপর হচ্ছে সবাই জানেন মিয়ানমার হচ্ছে আপনার বৌদ্ধ ধর্মাবলম্বীর দেশ। তো বৌদ্ধ হুজুরদের সাথে আসলে তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মিয়ানমারে যে এই পরিমাণ যে আপনার রোহিঙ্গাদের অবস্থান বা যে পরিমাণ জনগোষ্ঠী হচ্ছে সেটাতে তারা আসলে খুব সন্তুষ্ট ছিল না বৌদ্ধদের সাথে। তো বেসিক্যালি ঝামেলাটা লাগছে। এর আগেও কিন্তু বিভিন্ন সময় আপনার মিয়ানমারে রোহিঙ্গাদের উপর অত্যাচার চলছে, সেটা আমরা কম বেশি জানি। 1978, 1991, 92, 2012, 2015, 2016, তো এরকম বিভিন্ন সময় কিন্তু মিয়ানমারে আপনার রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর আপনার নির্যাতন করা হয়েছে, কিন্তু ততটা আসলে এটা ব্যাপক ছিল না যেটা 2017 সালে ঘটলো। এখন 2017 সালে আসলে হঠাৎ করে মিয়ানমার সেনাবাহিনী কেন এতটা মানে যে আপনার এতটা ক্লিন হার্ট অপারেশন চালাইলো মিয়ানমারের এই রোহিঙ্গাদের বিরুদ্ধে, সেটার কারণ হচ্ছে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন। তো সেইখানে আছে, আমি ওইখান থেকে ডাটাগুলো দেখছিলাম যে 25শে আগস্ট 2017 রোহিঙ্গাদের মধ্যে একটা বিদ্রোহী গ্রুপ আছে। তো ওই গ্রুপটার হাতে প্রায় আপনার 15 জন মিয়ানমারের সেনাবাহিনী যারা আছেন, আইন শৃঙ্খলা সেনাবাহিনী, তারা আসলে নিহত হন। তো সেটার পরেই তারা আসলে ক্লিন হার্ট একটা অপারেশন করে যে এই দেশে আর তারা রোহিঙ্গা রাখবেই না। আর তাদের সেনাবাহিনীর, এখন মিয়ানমারের সেনাবাহিনী যারা আছে
তারা আসলে মানে সরকারের সাথে কতটুকু আপনার মানে ক্ষমতা রাখে। আমাদের বাংলাদেশে কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা নেই, কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী কিন্তু তাদের পার্লামেন্টে 25% সিট বরাদ্দ তাদের জন্য। একজন উপরাষ্ট্রপতিও কিন্তু সেনাবাহিনী থেকে নিয়োগ থাকে। সো মিয়ানমারের সরকার ইচ্ছে করলেই আপনার গণতান্ত্রিক ওইরকম কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনারা জানেন যে অং সান সুচি যিনি আছেন, তিনিও আসলে ওইরকম ক্ষমতাধর কেউ না। একসময় আমরা বাঙালিরা বহুত লাফাইছি অং সান সুচির জন্য। মানে আমরা বাঙালিদের এরকম একটা চুলকানি আছে অন্যান্য দেশের কি, মানে অনেকে দেখলে মনে হয় এই দেশে যে পাকিস্তানের প্রেতাত্মা আছে, এই দেশে দেখলে মনে হয় যে ভারতীয়দের দালাল আছে, বেসিক বাঙালি কম। আপনার বিভিন্ন দেশের চাটুকারিতা করার জন্য আমাদের অনেকে দেখবেন, আপনি ফেসবুকে দেখলে ওদেরকে চেনা যায়। তো যাই হোক, তো এই সেনাবাহিনী আপনার সরকারের উপর একটা প্রভাব বিস্তার করে, আর এজ এ রেজাল্ট তারা যখন সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার থেকে রোহিঙ্গা বিতাড়িত করার, আর মিয়ানমারের একটা ধারণা বা তাদের একটা মনোবাসনা যে রাখাইন রাজ্যে যেসব রোহিঙ্গারা আছে এদের মধ্যে অনেকেই ভারত বাংলাদেশ থেকে পলায়ন করে ওইখানে গেছে। হ্যাঁ, এই ধরনের ফালতু কথাবার্তা তাদের চিন্তা ভাবনাতে আছে। তো যার কারণে তারা আসলে খুব মানে ব্রুটালি বা নির্মমভাবে আপনার দেখা গেছে যে এই রোহিঙ্গাদের উপর আসলে অত্যাচারটা শুরু করেছে। হয়তো একটা গোষ্ঠীর একটা অংশ, রোহিঙ্গাদের একটা অংশ আসলে প্রতিবাদ করেছে বা নানান অপকর্মে লিপ্ত হয়েছে, যেমনটা তারা এখন বাংলাদেশে হচ্ছে। আর এটার মাসুল কিন্তু পুরো রোহিঙ্গা জাতিকে দিতে হয়েছে। আর আমরা বাংলাদেশ তখন তাদেরকে আশ্রয় দিয়েছি, প্রায় 10 লক্ষ রোহিঙ্গাকে আমরা এখানে আশ্রয় দিয়ে রেখেছি। এখন আশ্রয় দেওয়ার সময় যখন প্রথম তারা আসছে, আমরা মানবতার খাতিরে আমিও, আমার একটা সংগঠন আছে ইউনাইটেড সুলনল, আমরা বেসিক্যালি আপনার এতিমখানা ভিত্তিক বা মানবতা ভিত্তিক কাজ করি। সেখান থেকে আমরাও প্রায় 2.25 লক্ষ টাকার সাপোর্টিং তাদেরকে দিয়েছি, কারণ তারা মুসলমান ভাই আমাদের দেশে এসেছেন নির্যাতিত হয়ে। আমরাও 71-এর সময় পাশের দেশ ভারতে গিয়েছিলাম, আমরাও তখন আসলে শরণার্থী হিসেবে, কিন্তু পরে দেশ স্বাধীন করে আমরা চলে আসছি। তো তা আমাদের আসলে ওই ফিলিংসের জায়গাটা থেকে আমার মতন অনেকে আছেন যারা তাদেরকে সাপোর্ট করেছেন, আর্থিকভাবে ত্রাণ দিয়েছেন বা কম্বল দিয়েছেন, ওষুধপত্র, বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়েছেন। ওই সাপোর্টটাতে সবার একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি ছিল, কারণ আমাদের চিন্তা ছিল হয়তো 2-4-6 মাস বা 1 বছরের মধ্যে তারা এখান থেকে চলে যাবে। অনেকে নিজেদের বাড়ি ঘরের মধ্যে পর্যন্ত জায়গা দিয়েছেন, অনেকে নিজেদের কি বলে ধানি জমি খেতেও আসলে জায়গা দিয়েছেন, ভাবছে যে 2-4-6 মাসের ব্যাপার, এরপর তো চলেই যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে বর্তমানে মিয়ানমার এই গত আপনার মনে হয় 2রা এপ্রিল 2019 তারা পুরানা যে রোহিঙ্গা আছে তাদেরকে তো নিবে দূরের কথা, সেইখানে হচ্ছে যে তারা নতুন করে রাখাইন রাজ্যে একটা গ্রাম ছিল যেখানে মিয়ানমার সেনাবাহিনী আক্রমণ করে নাই, ওইখানে তারা আরেকটা আক্রমণ করে 5 থেকে 7 জন রোহিঙ্গাকে হত্যা করেছে। সো তাদের যে মেন্টালিটি, মিয়ানমারের ছোট্ট একটা দেশ, আমি বুঝি না বাংলাদেশের আমরা আসলে এতটা ভয় কেন মিয়ানমারে পাই। মিয়ানমার আমাদের সেন্ট মার্টিন বিচ পর্যন্ত দখল করতে চায় মাঝে মাঝে। আমরা দেখছি যে বিজিবি এখানে খুব বেশি পাঠানো হয়েছে সীমান্ত টহলের জন্য। তো আজকে আমি একটা টক শোতে দেখলাম, ডিবিসির টক শোতে, আমি রেফারেন্স নিয়ে বলছি, সেখানে উপস্থাপিকা অবনীতা চৌধুরী তিনি বললেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মিয়ানমার বা কোনো দেশের সাথে আমরা আসলে যুদ্ধে জড়াইতে চাই না, আমরা আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের আসলে প্রত্যাবর্ষণ করব। তো এখন কথা হলো যে এই আলোচনার মাধ্যমে আজকে প্রায় 2 বছর শেষ হয়ে গেছে, রোহিঙ্গাদের যাওয়ার তো নাম নাই। তারা এই দেশে যেভাবে ফুলে ফেঁপে বসছে, নানান ধরনের অপকর্মে যেভাবে জড়াচ্ছে, যৌতুকের জন্য ওই দিন দেখলাম যে একজন রোহিঙ্গা আমাদের বাঙালি বোনের পাও কেটে ফেলছে। আপনি দেখেন যে কতটুকু তাদের ডেঞ্জারাস মেন্টালিটি। তারপর হচ্ছে রোহিঙ্গাদের সাথে আমাদের পুলিশের বন্দুক যুদ্ধ হয়েছে। রোহিঙ্গারা বিভিন্ন সময় সামান্য ইস্যুতে মারমুখোভঙ্গিতে আসে, যাদের বাড়িতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে তাদের সাথেই আসলে মানে ভুলেই গেছে যে তারা এখানে আশ্রিত, তারা যে ধরনের। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে বিশাল একটা বনজ সম্পদ ছিল উখিয়া সহ বিভিন্ন জায়গায়, তো সেইখানে আপনার দেখা গেছে যে আসলে বনজ সম্পদের ধ্বংস হয়েছে। এখন নতুন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের যে অন্যান্য মোরল দেশগুলো আছে, প্রথম অনেকে সাপোর্ট দিলেও সাপোর্টের পরিমাণ কমে আসছে। এখন বাংলাদেশের উপরে মানে আমি একটা জিনিস বুঝি না যে আমার মানে বাংলাদেশ আমরা আসলে এত নরম কেন? বিরোধী দলের উপর যতটা গরম, বেসিক্যালি অন্যান্য বিষয়গুলোতে এতটা নরম কেন? আমাদের কি আসলে ক্ষমতার জায়গা বা আমরা কি এতটা দুর্বল নাকি আমি জানি না। তো যাই হোক, যে আপনার কি বলে কি যে সংস্থা আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড যে কাজ করে, আমার আসলে এই মুহূর্তে মাথায় খেয়াল নেই, হিউম্যান রাইটস সহ আরো বিভিন্ন যে গোষ্ঠীগুলো আছে, জাতিসংঘ, ফাতিসংঘ, তো ওরা আপনার করছে কি যে বাংলাদেশের উপর আবার প্রেসার করতেছে যে সামনে বর্ষার মৌসুম আসতেছে, অনেক রোহিঙ্গারা পাহাড়ি অধ্যুষিত এলাকায় বসবাস করতেছে, তো পাহাড় ধসে বাংলাদেশে বিভিন্ন সময় আপনার দুর্ঘটনা ঘটে। তো সেইখান থেকে তাদেরকে আসলে একটা ভালো জায়গায় প্রত্যাবর্ষণ করা, মানে মনে হলো যে মানে বাঙালি জাতির একটা ঠেকা হয়ে গেছে।
জাতিসংঘ মিয়ানমার হচ্ছে একদম ঘাউড়া একটা প্রজাতি, বার্মিজ টাইপের প্রজাতি, এরা খুব ঘাউড়া, এরা বিশ্বরে গণার সময় না, জাতিসংঘ এরা এতটা করে না, আমরা বাঙালি যতটা করি। আমি জানি না যে কেন করি এতটা। আপনি দেখেন মিয়ানমার হিউম্যান রাইটস ওয়াচ বলেন, জাতিসংঘ বলেন, আরো যা যা আছে, ওরা ওইগুলার বৈরা আঙ্গুল দেখায় তারা কিন্তু নিজেদের কাজকর্ম চালা যাচ্ছে, ওদের যেটা মনে চাচ্ছে এটাই করছে, ওরা ওইটাই করছে যেটা ওদের দেশের এবং জনগণের জন্য আসলে দরকার। ওরা ওদের রাষ্ট্রীয় অধিকার, মানে আপনার গণতান্ত্রিক যে বিষয়গুলো আছে বা জাতীয় যে স্বার্থ আছে সেটার ব্যাপারে ওরা কিন্তু খুবই আপনার কঠোর। আমি জানি আমরা বাঙালিরা কেন এতটা নরম। তো হ্যাঁ, মানবতার দিক থেকে আপনি চিন্তা করলে ঠিক আছে, কিন্তু মানবতারও একটা জায়গা আছে, আর তাদের অ্যাক্টিভিটিস গুলো যেটা হচ্ছে সেটাতে এখন মানবতার জিনিসগুলোও আপনার আসলে আর দেখার বিষয় না। আপনি দেখেন ওইখানে এই 10 লক্ষ রোহিঙ্গা থাকার কারণে আপনার চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এইসব এরিয়াতে যারা বাঙালি মানুষ আছি তাদের কিন্তু আপনার কর্মসংস্থানের অভাব হচ্ছে, তাদের ওইখানে নানান ধরনের ঝামেলা হচ্ছে, চুরি ডাকাতি বাড়তেছে, ছিনতাই বাড়তেছে, তারপর হচ্ছে আপনার ইয়াবা ব্যবসা বেড়ে যাচ্ছে, অস্ত্র ঢুকছে, নানান ধরনের, কারণ এখানে আপনার অনেক ধরনের ব্যবসায়িক কাহিনী হয়। আর রোহিঙ্গাদেরকে যখন তাদেরকে এখন মিয়ানমার যেতে বলা হচ্ছে, আপনি জানেন যে মিয়ানমারের নির্বাচন সামনে আবার, তো মিয়ানমারের নির্বাচন যেহেতু সামনে, এখন ভুলেও অং সান সুচি তিনি রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ করাইতে চাইবেন না, যদিও তারা ওই যে আপনার ডেমোক্রেটিকলি তো বুঝেন, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের বিদেশি দূতেরা বয়ে বয়ে দুধ খায় আর মদ খায়, খায় কি আলোচনা করে আল্লাহ ভালো জানে। তবে এইভাবে এই সমস্যার সমাধান হবে না, এটা বলে আমার ধারণা। আমি মনে করি যে রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের সরকার এবং যারা বিভিন্ন মহল আছেন তাদের স্ট্রংলি আলোচনা করা উচিত। রোহিঙ্গাদের বিষয়টা ফেসবুকে স্ট্রংলি আনা উচিত, সোশ্যাল মিডিয়াতে স্ট্রংলি আনা উচিত। রোহিঙ্গারা ঠিক আছে এজ এ মুসলিম আমার ভাই, কিন্তু এই দেশে তারা যেভাবে নানান ধরনের অপকর্ম জড়াচ্ছে, আপনি জানেন যে নোয়াখালীর ভাষান টেক চড়ে তাদেরকে প্রত্যাবর্ষণ করার জন্য নোয়াখালী মানুষ আন্দোলন করছে যাতে না হয়। আমি ওইটার পক্ষে, কারণ হচ্ছে যে তারা বিভিন্ন সময় যখন এই দেশের মানুষের বিভিন্ন সবকিছুর মধ্যে তারা মিশার সুযোগ পাবে, ওইখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিশ্রম করলেও কিন্তু আমাদের এখনো অনেক ঘাটতি রয়ে গেছে। তো রোহিঙ্গারা নয়তো ঘাটতি না থাকলে তারা কিভাবে এই দেশের পাসপোর্ট করে আপনার বিদেশ চলে যায়। সো এগুলো সরকারের আর একটু মনোযোগ দেওয়া উচিত। আর হচ্ছে যে রোহিঙ্গাদের ব্যাপারে, হ্যাঁ আমরা মানবতা হিসেবে এজ এ মুসলমান হিসেবে আমরা তাদের প্রতি ভালোবাসা, নরম মন থাকবে, কিন্তু এজ এ বাংলাদেশি হিসেবে আমার জাতীয় রাষ্ট্রীয় স্বার্থের বেলায় আমি কিন্তু খুবই কঠোর। আমার মনে হয় এটা কঠোর হওয়া উচিত। এই রাজনীতির মারপেচে রোহিঙ্গা দ্বারা ভবিষ্যতে এমন হবে যে বাংলাদেশ থেকে আবার তাদেরকে মিয়ানমার সেনাবাহিনীর মতন আমরা গুল্লি করে করে বিদায় করতে হবে। আমি তো দেখতেছি, আপনি দেখেন যে কিছুদিন আগে একজন রোহিঙ্গার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যিনি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই বেটা সে ধমক দিয়েছিল যে একদম এই করে ফেলবে, সে করে ফেলবে, বাংলাদেশ উড়াই দিবে। আপনি দেখেন এরাও কিন্তু খুবই ভয়ঙ্কর জাতি। তবে সব রোহিঙ্গা যে খারাপ সেটাও না, ভালো মানুষ আছে। তবে ওই যে বাংলাদেশের মতন অবস্থা হয়ে গেছে রোহিঙ্গাদেরও, তো ভালো মানুষ থাকলেও আসলে এখানে প্রতিবাদ করার মতন ভালো রোহিঙ্গারা নাই। তবে রোহিঙ্গার একটা জনগোষ্ঠী আছে বা একটা নেতৃত্বে আছে যারা ফিরে যেতে চায়, তবে ওইখানে তাদের নিরাপত্তার গ্যারান্টি চায়। তো নিরাপত্তার গ্যারান্টি কি বাংলাদেশ দিব? তোমার দেশে তুমি যাবে, তোমার নিরাপত্তার গ্যারান্টি তো আমরা এখানে দায়ভার নিয়ে বসি নাই। আমার কথাগুলো একটু স্ট্রং হচ্ছে, কিন্তু আমি ফিল করছি যেটা 5 বছর 7 বছর পরে হবে। আমি দেখতেছি ওই দিন বেশি দূরে না যে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা আবার আমরা রোহিঙ্গাদের বিতাড়িত করব, গুলি টুলি কইরা এই সেই, আবার জাতিসংঘ আইব, তেল মারতো, এই আইব সেই আইব, ঠিক আছে। তো আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরাও এসব মানবতার কারণে আমরা জায়গা দিয়েছি, ঠিক আছে। তো আমাদের উচিত যে আন্তর্জাতিকভাবে তাদের উপর চাপ ক্রিয়েট করে। এখন চাপ ক্রিয়েট করবে কি? আপনি দেখেন পাশের দেশ বন্ধু আমাদের ভারত, আমরা ভারতের কাছে কৃতজ্ঞ আমাদের স্বাধীনতা যুদ্ধ অবদানের জন্য বা বিভিন্ন কারণে, কিন্তু বেসিক্যালি রোহিঙ্গা প্রসঙ্গে ভারতও আমাদের থেকে আপনার ঘাড় ফিরাই নিছে। আর মিয়ানমার হচ্ছে সবচেয়ে যে দুইটা দেশের উপর খুবই ডিপেন্ডেবল, আপনার হচ্ছে চীন, রাশিয়া, আর একটা হচ্ছে ইসরায়েল, যাদের সাথে মিয়ানমারের আসলে সামরিক বাহিনীর চলাচল বা তাদের কি বলে ইনভেস্টের যে ব্যাপারগুলো, আপনি দেখেন ওইখানে চীনও বলেন, চীনও বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ, রাশিয়াও বন্ধু দেশ, তখন তারাও কিন্তু চুপচাপ। এই ব্যাপারটা আসলে মানে মিয়ানমার থেকে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ানোর ব্যাপারে এই দেশগুলো খুবই নীরব। হ্যাঁ, তারা বাংলাদেশ উল্টা বলে আছে দেন না, কিন্তু আপনি দেখেন পাশের দেশ ভারতে কিন্তু ঢুকতে দিচ্ছে না। ভারতে রোহিঙ্গাদের একটা সন্ত্রাসী জঙ্গি জনগোষ্ঠী হিসেবে উপাধি দিয়ে দিছে, আর আবার ওই দিক দিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে তাদেরকে রাখতে চাচ্ছে। তো এগুলো আসলে রাষ্ট্রীয় বিষয়গুলো আমি এতটা ভালো বুঝি না, তবে এতটুকু বুঝি যে বাঙালির মাথায় কাঁঠাল রেখা সবাই খাবার চিন্তা করতেছে, তো বাঙালির উচিত এই কাঁঠাল ছেড়া ফেলাই দেওয়া, বা এটাকে আন্তর্জাতিকভাবে যদি প্রেসার ক্রিয়েট করে নিতে না পারে তাহলে এটা বাংলাদেশের সরকারের উচিত মিয়ানমারের সাথে এটা ব্যবস্থা করে যে কবে কোন দিন কিভাবে তোদের রোহিঙ্গা তোরা ফেরত নিবি, ঠিক আছে। তো মুসলমান হিসেবে তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, থাকবে মানবতার জায়গা থেকে, তবে সেটা যাতে খুব দীর্ঘ সময় না যায়।
ওই যে থাকতে থাকতে অনেকের অভ্যস্ত হয়ে যাবে যে এখানে ভালো থাকছি খাচ্ছি। বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যারা না খাইয়ে এখনো ঘুমায়, রাস্তাঘাটে ঘুমায়। তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করার পরে যদি সরকার রোহিঙ্গাদের করে, আমার কোনো আপত্তি নেই। আমি চাই আগে আমার দেশের মানুষের মানে কি বলে খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিরাপত্তা হোক, তারপরে আমাদের থাকলে আমরা রোহিঙ্গাদের করবো, সমস্যা নেই। তবে তাদেরকে যথেষ্ট সিকিউরলি আইন কানুন দ্বারা এদেশে কঠোরভাবে আবদ্ধ রাখতে হবে, যারা যাতে তারা তাদের নির্ধারিত রোহিঙ্গা ক্যাম্পের বাইরে যেতে না পারে। এমনকি বাংলাদেশে তাদের বিয়ের ব্যবস্থা এটা বন্ধ করা উচিত। যেসব দালালদের কারণে এগুলো করে তাদেরকে ফাঁসি দিয়ে চলে দেওয়া উচিত, যে বাঙালি মেয়েদের সাথে ওদের কোনো বিয়ে নাই। আপনি দেখেন যে এগুলো সঠিকভাবে স্ট্রংলি করানো উচিত, না করলে কিন্তু এগুলো ঝামেলা হয়ে যায়। এখন বিয়ে করবে সিস্টেমিক লিস্টে জাতীয়তা পাবে দেশের, এরপরে এখানে সে বাচ্চা কাচ্চা ফুলাই, আপনি দেখেন রোহিঙ্গাদের অবস্থা খুব কঠিন কিন্তু। তো আল্লাহ হেদায়েত করুক মিয়ানমারকে, আল্লাহ হেদায়েত করুক সবাইকে। আমি চাই রোহিঙ্গারা অবশ্যই নিরাপদে থাকুক, তারাও মানুষ, তাদেরও জীবনের মূল্য আছে। তবে বাংলাদেশে যাতে তাদের থাকাটা দীর্ঘস্থায়ী না হয়, অচিরে যাতে সরকার এবং বিভিন্ন মহলগুলো মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারটা খুবই স্ট্রংলি দেখে। আর এটা যদি লম্বা সময় চলে যায়, ওই দিন বেশি দূরে না যখন বাংলাদেশের মানুষ এবং সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর বিরক্ত হয়ে আসলে এই দেশ থেকে বিতাড়িত করবে। আর তখন এটাও যে রাজনীতিক চাইল দিয়ে কোনো সরকার যদি এখানে রাজনীতি করতে চায়, মানুষ বুঝবে না। কারণ আমার নিজের উপরে যখন এটা এসে পড়বে, তখন রাজনীতি দিয়ে আমার সময় নাই। ঠিক আছে? তো আমার আশা থাকবে যে এটা সুন্দর সমাধান হবে। আর রোহিঙ্গা যারা জনগোষ্ঠী আছেন, যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন, আমার ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি আমার কোনো রাগও নাই, হিংসাও নাই, বিদ্বেষও নাই ভাই। আপনাদেরকে প্রথম যখন আসছেন আমরা সাপোর্ট করেছি, কিন্তু এখন সময় হয়েছে আপনারা আপনাদের দেশে ফিরে যান। যাওয়ার জন্য মেন্টালিটি রাখেন। বাংলাদেশ আপনাদের নিজেদের দেশ না, ঠিক আছে? এখানে আপনারা সাময়িকভাবে আমন্ত্রিত, কিন্তু পার্মানেন্টলি আপনারা আসলে আমন্ত্রিত না। ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।